নমস্কার, আমি ডক্টর পরমার্থ ভট্টাচার্য। আমরা আজকে একটা বিষয় আলোচনা করব বলে বসেছি, এবং বিষয়টা আপনারা জানেন, বলেছি নন কমিউনিকেবল ডিজিজেস। বিষয়টা এই জন্যে এখন ভেবে নিয়েছি আমরা যে এখন যে পরিস্থিতি চলছে, শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, আর্থসামাজিক ক্ষেত্রেও আমরা একটা চরম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটাকে তথাকথিত ইংরেজি ভাষায় আমরা বলবো যে চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। কেন এই চ্যালেঞ্জিং সিচুয়েশন? মেনলি শুধু যে করোনা রিলেটেড নয়, একটা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি বলেই শুধু নয়, কিন্তু এই অতিমারির সঙ্গে কিছু কিছু কথা, কিছু কিছু শব্দ আমরা বরাবর ব্যবহার করে চলেছি, যেটা খুব আমরা ব্যবহার করে চলেছি, কিছু কথাবার্তা যেগুলো সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। যেমন আমরা সব থেকে বেশি যে শব্দটা ব্যবহার করছি সেটা হচ্ছে কোমরবিডিটি। ডাক্তারবাবুরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, এমনকি সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে কোমরবিডিটি শব্দটা, এবং কোমরবিডিটি থাকলে নাকি কোনো এই চিকিৎসা ক্ষেত্রে, স্পেশালি করোনার চিকিৎসা ক্ষেত্রে আমাদের খুব অসুবিধে হচ্ছে। তো কোমরবিডিটি জিনিসটা কি? এখন কোমরবিডিটি মানে হচ্ছে অন্যান্য অসুখ যার উপরে এই অসুখটা হচ্ছে। যেমন ধরুন হার্টের অসুখ, যেমন ধরুন কিডনির অসুখ, যেমন ধরুন ডায়াবেটিস, যেমন লিভারের অসুখ। এই জিনিসের ওপরে যদি করোনার অ্যাটাক হয়, তাহলে করোনাজনিত বা ভাইরাল নিউমোনিয়া যেটা হচ্ছে, সেটা এমন একটা মাত্রা নিচ্ছে যাতে মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে মানুষের শরীরটা। কিন্তু আমরা করোনাকে বাদ দিয়ে যদি এই কোমরবিডিটিগুলো চিন্তা করি, তাহলে দেখুন এগুলো কিন্তু আমাদের আছে। আমরা সেই কোমরবিডিটি নিয়েই কিন্তু বড় হচ্ছি বা বেঁচে থাকছি। যখন দ্বিতীয়বার একটা কোনো বড় অসুখের মুখোমুখি গিয়ে পড়ছি, তখন আমাদের মনে পড়ছে, এটা তো আমার ছিল, আমার তো ব্লাড প্রেশার ছিল, সেটার জন্য তো আমি যাইনি ডাক্তারবাবুর কাছে। আমার তো ডায়াবেটিস আছে, কিন্তু আমার তো 230 ব্লাড সুগারও আমি ভালো আছি বলে আমি তো কোনোদিন ভাবিনি যে আমাকে সুগারের জন্য দেখাতে যেতে হবে। এই যে সমস্যাগুলো হচ্ছিল, সেই জন্যই আজকে কোমরবিডিটি সম্পর্কে যে জিনিসটার ওপর কোমরবিডিটি দাঁড়িয়ে আছে, যে ডাক্তারি ব্যাপারটার উপর, সেটাকে বলা হয় নন কমিউনিকেবল ডিজিজেস। বোঝানো খুব একটা শক্ত কিছু নয়। বাংলায় যদি বোঝানোর চেষ্টা করি, কমিউনিকেবল ডিজিজেস মানে হচ্ছে জ্বর জ্বালা পেট খারাপ যেটা আমাদের হয়, মানে কোনো একটা ইনফেকশন বাইরে থেকে ঢুকলো, ফলে আমরা অসুস্থ হয়ে পড়লাম। আর নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে এমন কিছু অসুখ যেগুলো আমাদের জিন ঘটিত বা এথনিসিটি, মানে আমরা যেরকমভাবে বড় হচ্ছি বা আমাদের পারিপার্শ্বিকতার সঙ্গে আমরা অ্যাকোয়ার করছি। যেমন ব্লাড প্রেশার, হাইপারটেনশন, যেমন ডায়াবেটিস জেনেটিক্যালি ভেরিয়েন্ট আছে, আপনারা সবাই জানেন এখন। যে আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে যদি আপনি দেখেন আপনার ব্লাড সুগারটা বেশি, তিনি প্রথমেই জিজ্ঞেস করবেন যে আপনার বাবার ব্লাড সুগার ছিল, মামার ব্লাড সুগার ছিল, মায়ের ছিল, অন্য ভাই বোনেদের আছে। এই প্রশ্নগুলো হচ্ছে তার কারণই হচ্ছে যে ব্লাড সুগারের সঙ্গে অন্য জিনিস জড়িয়ে আছে। ব্লাড প্রেশার বা হাইপারটেনশনেও একই কথা। তাছাড়া যে কথা নন কমিউনিকেবল ডিজিজের কথা আমি বলবো, সেগুলো আমাদের শরীরে, আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1, ডায়াবেটিস; 2, ব্লাড প্রেশার; 3 নম্বর ওবেসিটি; 4 নম্বর স্মোকিং; 5 নম্বর কোলেস্টেরলের অসুখ; 6 নম্বর লিভারের অসুখ; 7 নম্বর কিডনির অসুখ; এবং অবশ্যই হার্টের অসুখ। এগুলোকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ এই জন্যে বলি, যেন না একজন থেকে আরেকজনে মানে ছোঁয়াচে ভাবে যায় না। আমার ব্লাড প্রেশার আছে, আমার সঙ্গে বসে আপনি গল্প করলেন, কালকে আপনার ব্লাড প্রেশার হবে না। কিন্তু আজ আমার সর্দি কাশি জ্বর হয়েছে, আমার সঙ্গে বসে ভালোভাবে আড্ডা মারলেন, কালকে সকালবেলা আপনার সর্দি কাশি জ্বর হতে পারে। আমার প্রচণ্ড রকম ডায়রিয়া হয়েছে, পেট খারাপ হয়েছে, আপনি আমার সঙ্গে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করলেন, কালকে আপনার ডায়রিয়া হতে পারে। বা কিছু কিছু অসুখ যে আপনারা জানেন, আর ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি, টাইফয়েডের রোগীর সঙ্গে বসে তার সঙ্গে এক পাতা খেও না।
এই রকম অসুখ যেগুলো ইনফেক্টিভ ডিসঅর্ডার, সেগুলো নন কমিউনিকেবল নয়, সেগুলো হাইলি কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়ে। ম্যালেরিয়া, টাইফয়েডও তার মধ্যে পড়ে। কিন্তু সুবিধাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, জ্বর জ্বালা পেট খারাপের একটা শেষ আছে। ম্যালেরিয়া ওষুধ খাবেন সেরে যাবে, ধরে নিতে পারেন। কিছু কিছু অসুখ অবশ্যই সারতে দেরি লাগে, কিন্তু সেরে যাবে। নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু সারে না। নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে আপনাকে একবার ধরলো মানে আপনার সঙ্গে সে যাবে। সেটা ওবেসিটি হলে কি ভালো লাগবে? নিশ্চয়ই নয়। দেখুন, ওবেসিটি নিয়ে আমি শুরু করি, তার কারণ হাইপারটেনশন, ব্লাড প্রেশার নিয়ে অনেক কথা বলা যাবে। কিন্তু ওবেসিটি এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা করোনার সময় দেখেছি যে আর কিছু নেই, একটা মানুষ শুধু মোটা বলে তার এই অসুবিধে, এমন একটা অসুবিধা হলো যে যার ফলে সে ARDS ডেভেলপ করলো এবং আস্তে আস্তে পেশেন্টটা খারাপের দিকে চলে গেলেন। তাহলে ওবেসিটি জিনিসটা কি? ওবেসিটি, দেখুন, আমরা বাঙালি বা ভারতীয় হয়ে আমাদের দেখবেন পেটটা বড় হয়। আমাদের ইন্ডিয়ানসদের বলা হয় উই হ্যাভ এ সার্কোপেনিক ওবেসিটি। সার্কোপেনিক মানে আমাদের মাসল কম, আমাদের ফ্যাট বেশি। মাসল কম, ফ্যাট বেশি, এই রকম ওবেসিটি এথনিক্যালি বা জেনেটিক্যালি আমরা হয়তো ইনহেরিট করি। শুধু তাই নয়, আমাদের ওবেসিটিতে প্রচুর পরিমাণে দেখবেন শর্করা জাতীয় খাবার আমরা বেশি খাই বলে আমাদের কিছু কিছু ব্লাড কোলেস্টেরল লেভেলেও গন্ডগোল দেখা যায়। যেমন একটা লোক, সে সুস্থ সবল, ব্লাড কোলেস্টেরল করিয়েছে, হঠাৎ দৌড়তে দৌড়তে ডাক্তারবাবুকে চলে, ডাক্তারবাবু আমার 350 ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরলের একটা ফ্র্যাগমেন্ট, কিন্তু ট্রাইগ্লিসারাইড জেনারেলি আসে হচ্ছে কার্বোহাইড্রেট রিচ ফুড থেকে। অর্থাৎ ট্রাইগ্লিসারাইড বেশি মানে প্রথমভাবেই আমরা যেটা ভাবি, দেখো তো বাবা তোমার সুগারটা ঠিক আছে কিনা। যদিও সুগার ঠিক থাকে, বাকি জিনিসগুলো ঠিক আছে কিনা দেখো তো, মানে তোমার ফ্যামিলিতে ব্লাড সুগার নেই তো। অর্থাৎ তাকে ডায়াবেটিসের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, শুধু এই জন্যে যে এই ফ্র্যাগমেন্ট অফ কোলেস্টেরলটা ট্রাইগ্লিসারাইড বেশি, এটা ম্যাক্সিমাম আসে কার্বোহাইড্রেট রিচ ফুড থেকে। এবং আমার এক বন্ধু খুব সুন্দরভাবে বলে, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের ফ্যাট, অর্থাৎ খাবারের ফ্যাট। খাবারের ফ্যাটটা হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড। কি হয়, আমরা একটু গল্প করে ব্যাপারটা ভেবে দেখি। দেখুন, সভ্যতার উষালগ্নে যখন মানুষ গুহা মানব থেকে বা 4 পা থেকে 2 পায়ে উঠে দাঁড়াতে শুরু করেছিল, তখন কি কি ছিল তার চারপাশে? তার চারপাশে মোটামুটি কিছুই ছিল না। তার কাছে কিছু ছিল পাথর, কিছু লাঠিসোঁটা, ভাঙা ডাল বাকড়, যেটা দিয়ে বন্য জন্তুকে তারা তাড়িয়ে দিত, এবং নিজেদের প্রতিটা খাবারের শস্য দানা থেকে শুরু করে মাংস, প্রতিটা জিনিস তাকে আহরণ করে নিতে হতো, তাকে জোগাড় করে নিতে হতো। অর্থাৎ একটা মানুষ, সে মাটি খুঁড়ে বীজ পুঁতে সেখান থেকে গাছ তৈরি করে, কোনো একটা গাছের কোনো একটা ফল তার ভালো লাগলো, সেই গাছটা কি করে তৈরি করতে হবে এটাও সে নিজে উদ্ভাবন করতো। করে তার পেছনে তার সময়ের, তার জীবনের অধিকাংশ সময় চলে যেত খাবারটাকে জোগাড় করে খেতে। আজ আমরা বাড়িতে বসে মোবাইল ফোনে সুইচ টিপলেই কয়েকটা খাবার পাই। অতএব আমরা যেটা করছি সেটা হচ্ছে যে সভ্যতা যেভাবে তৈরি হয়েছিল, আমরা আজকে সভ্যতার এমন একটা চূড়ায় পৌঁছে গেছি যে সেই জিনিসটাকে, সেই সভ্যতার সব ভালো গুণকে ছেড়ে দিয়ে সব খারাপ গুণকে আহরণ করার দিকে এগিয়ে গেছি। খিদে পেলে বাড়িতে বসে খাবারটা পেয়ে যাচ্ছে, কিন্তু সেই খাবারটা আনার প্রয়োজনটা আমার হচ্ছে না। আজ থেকে 15 বছর আগে আপনি, আজ থেকে 15 বছর কি 20 বছর আগে আপনি ভাবতে পারতেন যে আপনার খিদে পেয়েছে বলে আপনি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছেন? খুব বেশি হলে পাড়ার মিষ্টির দোকান থেকে 2টো সিঙ্গাড়া, একটু মুড়ি নিয়ে সিঙ্গাড়ার সঙ্গে মুড়ি ভেঙে খেতেন। কিংবা একান্ত যদি বাড়িতে খাবার না থাকতো, তাহলে আগের দিনের শুকনো রুটিটাকে একটু সেঁকে নিতেন, তার উপর 2টো চিনি ছড়িয়ে দিয়ে সেটাকে এপিট ওপিট করে সেটা খাওয়া হতো। এরকম খাবারের সঙ্গে আমরা ছোটবেলায় দেখেছি, আমরা অভ্যস্ত ছিলাম। কিন্তু আজকে খিদে পেলে সুইচ টিপলে একটা রোল চলে আসে বাড়িতে। রোলে কি আছে? ময়দা আছে, একটু তেল আছে, একটু আলু আছে, এবং একটু হয়তো ডিম আছে। দেখুন, ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু কার্বোহাইড্রেট।
তখনও আমরা কার্বোহাইড্রেট খেতাম না বলছি না, কিন্তু দৌড়ে গিয়ে নিয়ে আসার প্রয়োজনটা থাকতো। যে কার্বোহাইড্রেটটা খেতাম সেটা পরিমিত মাত্রায় খেতাম, তার জন্য কিছু কাজ করতাম, আজ সেগুলো করি না। ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চামড়ার তলায় যতটা ফ্যাট জমছে পুরো ফ্যাটটাই গিয়ে জমছে আমাদের পেটেতে। অর্থাৎ আমাদের শরীরটা হচ্ছে একটা অ্যাপল লাইক ওবেসিটির মতো। আজ থেকে বছর 20 আগে কি বছর 30 আগে, 80-র দশকে এবং 90-এর প্রথমের দিকে যখন একটা কাজ হয়েছিল তখন দেখানো হয়েছিল যে এই অ্যাপল লাইক ওবেসিটি হচ্ছে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এইরকম মূল কারণ, এইরকম অসুবিধের মূল কারণ। তো ডায়াবেটিস, ব্লাড প্রেশারের মতো অসুখ যেটা শুরু হচ্ছে অ্যাপল লাইক ওবেসিটি থেকে, তাহলে আমাদের চেষ্টা করা উচিত সেই অ্যাপল লাইক ওবেসিটিটা কমানো। শুধু ডায়াবেটিস, ব্লাড প্রেশার নয়, এখন এই কোভিডের সময় দেখা গেছে যে সেই লোকগুলোর পেটেতে চর্বি জমে থাকার জন্য তাদের একটা অন্য প্রবলেম দেখা যায়, যেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। না মানে তাদের অতিরিক্ত ফ্যাট থাকার জন্যে তলার দিকের লাংস, বুকের লাংসের তলার পোর্শনটা, যেটা ডায়াফ্রামের মুভমেন্টের সঙ্গে এয়ারেটেড হতো বা যেখান থেকে হাওয়া ঢুকতো বেরোতো, যেখান থেকে অক্সিজেন শরীরে ঢুকতো, সেই পার্ট অফ দ্য লাংসটা খানিকটা পেরিড। সে মানুষটা যখন চিত হয়ে শুয়ে থাকে তখন তার অ্যাবডোমিনাল ওবেসিটি ডায়াফ্রামটাকে এমনভাবে ঠেলে ধরে আছে যে ডায়াফ্রামটা নিজের মতো মুভ করতে পারছে না। মানুষটা নাক ডাকে, রাত্রির বেলা শুয়ে এপাশ ওপাশ করে, বিছানার চাদর কুঁচকা যায় যখন সকালবেলা ওঠে। তারা কোনোদিন ভেবে দেখেনি সেটা কিন্তু তাদের জন্য হয়েছে। সেই লোকটা কোনোদিন সকালবেলা উঠে 6:30 5:30টার সময় উঠে 1 ঘন্টা হেঁটে আসার চেষ্টা করেনি, যে সারাদিনের যে কাজ আমি করি সেটা সম্পূর্ণ বসে বসে করি এবং যখন তখন যা পাই তাই খাই। আগে চানাচুর মুড়ি খেত, এখন লোকজন রোল আর কাবাব খায় বসে বসে। পিৎজা, সুইচ টিপলেই পিৎজা পাওয়া যায়। সেই খেয়ে খেয়ে আমার চেহারাটা যেটা তৈরি হচ্ছে, তার ফলে আমার এই কষ্টটা হচ্ছে, আমরা কোনোদিন ভেবে দেখিনি। এই নন কমিউনিকেবল ডিজিজগুলো যেন আমাদের উপর চেপে বসছে। আমাদের উচিত এখন নিজেদের শরীরের যত্ন নেওয়ার জন্য নিজেদেরকে সেভাবে তৈরি করা। ব্লাড প্রেশার হচ্ছে একটা কমন জিনিস, যেটা আমাদের ভারতবর্ষের এরমভাবে বলতে পারি যে ভারতবর্ষের যদি রুরাল পপুলেশন দেখি তাহলে এখনও পর্যন্ত 35 to 40%, আর যদি আরবান পপুলেশন দেখিনি 55 থেকে 60% লোকের, অর্থাৎ 10টা লোকের মধ্যে 6টা, ওদিকে 10টা লোকের মধ্যে 3.5 কিংবা 4টে লোকের ব্লাড প্রেশারের অসুখ আছে। আর আমরা কতজন নিজেদের সেই ব্লাড প্রেশারের জন্য ওষুধ খেয়ে নিজেদের কন্ট্রোল করি? শহরাঞ্চলে less than 50% of the total population which is hypertensive, আর গ্রামাঞ্চলে অলমোস্ট 25% of the total population which is hypertensive। তারা কোনোদিন চেষ্টাও করে না যে আমার ব্লাড প্রেশারটা 3বার চেক করতে হবে। এখন এত সুবিধে হয়েছে, যেমন সুইচ টিপে আপনি পিৎজা পাচ্ছেন, তেমন সুইচ টিপে তো একটা ব্লাড প্রেশারের যন্ত্রও পাওয়া যায়। আমরা কোনোদিন একটা ব্লাড প্রেশারের যন্ত্র কিনে 3বার মেপে দেখিনি, বা ডাক্তারবাবুর কাছে গিয়ে বলিনি, ডাক্তারবাবু আমরা এই যন্ত্রটা কিনে রেখেছি, দেখুন তো আমার তো প্রেশারের অসুখ আছে, এটা কি আমার কোনো কাজে লাগবে? দেখুন, ব্লাড প্রেশারের এখন 3টে ভেরিয়েন্ট আমরা এখন পরিষ্কারভাবে বলছি। একটা ভেরিয়েন্ট হচ্ছে অফিস ব্লাড প্রেশার। অফিস ব্লাড প্রেশার মানে আপনি আমার কাছে এলেন, আমার সন্ধ্যেবেলা 6:30টার সময় চেম্বার হয়, সেই চেম্বারেতে যে লোকটা সারাদিন খাটাখাটনি করে ঢুকে তার ব্লাড প্রেশার দেখাচ্ছে, তার ব্লাড প্রেশারে ডেফিনেটলি আমরা একটা কিছু সাজেশনস পাই, কিন্তু তার থেকে বড় জিনিস আমরা তো কোনোদিন ভেবে দেখিনি সেই লোকটার ভোরবেলা ঘুম থেকে উঠে কিরম ব্লাড প্রেশার থাকে, সেই লোকটা রাত্রির বেলা ঘুমের মধ্যে ব্লাড প্রেশার বাড়ে কি কমে যায়, সে লোকটা সারাদিন যখন কাজ করছে, যখন ট্রেনটা ধরতে দৌড়চ্ছে কিংবা বাসের পেছন পেছন দৌড়ে গিয়ে তার পাদানিতে উঠছে, তখন তার ব্লাড প্রেশারটা সেই 136/90 থেকে বেড়ে গিয়ে 186-210 হচ্ছে কিনা কোনোদিন ভেবে দেখিনি। সেটা ভেবে দেখতে হবে। এখন বলছি শুধু অফিস ব্লাড প্রেশারের সঙ্গে আপনি পুরো জিনিসটাকে রেগুলেট করতে পারেন না। এবং ইন্টারেস্টিংলি অফিস ব্লাড প্রেশার যখন দেখা হয় বা সন্ধ্যেবেলা ডাক্তারবাবুর চেম্বারে, তখন কিন্তু ব্লাড প্রেশার সব থেকে কম থাকার কথা সারাদিনের মধ্যে। সেই জন্যে আপনি একটা ব্লাড প্রেশারের যন্ত্র কিনতে পারেন, সারাদিনে 3বার, যে সময়টা আপনি ডাক্তারবাবুর কাছে আসতে পারবেন না, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর 2বার মেপে দেখলেন, একবার সকালবেলা ঘুম থেকে উঠে মেপে দেখলেন, একবার দুপুরবেলা কাজের মধ্যে মেপে দেখলেন, বলে যদি ডাক্তারবাবুর কাছে নিয়ে যান, এটাকে বলা হয় হোম ব্লাড প্রেশার মনিটরিং সিস্টেম। তাহলে ডাক্তারবাবুর কাছে একটা বড় আসপেক্ট অনেকটা আনরাভেল করতে পারি। আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। যার হঠাৎ করে একটা ব্লাড প্রেশার বেশি পাওয়া গেল, তাকে একটা যন্ত্র বেঁধে আমরা ছেড়ে দিতে পারি, সারাদিন ধরে 24 ঘন্টা ধরে সেই যন্ত্রটা তার ব্লাড প্রেশার বিভিন্ন সময় নেবে
এবং সেটাকে আমরা পরে কম্পিউটারে ঢুকিয়ে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখতে পারি। তাহলে এরকম বিভিন্ন রকমভাবে ব্লাড প্রেশার মাপার উপায় এসছে। শুধু তাই নয়, যন্ত্র পাল্টে গেছে। আগেকার দিনে ডাক্তারবাবুরা যে যন্ত্রতে মাপতেন সেটাকে বলা হতো মার্কারি স্ফিগমোম্যানোমিটার, অর্থাৎ একটা মার্কারি কলম উঠতো, সেই মার্কারি কলমের যখন নাবতো তখন স্টেথোস্কোপ কানে লাগিয়ে একটা আওয়াজের মাধ্যমে তারা বলতেন তোমার ব্লাড প্রেশার এত বাই এত, উপরেরটা সিস্টোলিক তো আর একটা ডায়াস্টোলিক। সেটা পাল্টাতে পাল্টাতে এখন এমন দাঁড়িয়েছে যে আমরা অটোমেটিক ব্লাড প্রেশারের ওপর বেশি ডিপেন্ডেন্ট। সমস্ত স্টাডি, সমস্ত দেশে এবং বিদেশে যা ব্লাড প্রেশারের কথাবার্তা চলেছে, সমস্ত স্টাডি কিন্তু এই অটোমেটিক ব্লাড প্রেশারের উপর। তাহলে অটোমেটিক ব্লাড প্রেশারটা কী করে মাপতে হয় আমাদের জানতে হবে। সেই মাপাটা আমরা বাড়িতেও মাপতে পারি এবং গিয়ে ডাক্তারবাবুদের বলতে পারি। এত কিছু পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের সঙ্গে আমাদের তো নিজেদের জানতে হবে। ব্লাড প্রেশারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে নুনের ইনটেক। সল্ট ইনটেক আপনি কতটা করছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। সল্ট আমরা কতটা খাই কোনোদিন ভেবে দেখেছি? কিছু না পেলে বা যেতে যেতে বাড়ির পাশে ঝালমুড়ি, অফিসের পাশে ঝালমুড়িওয়ালার কাছ থেকে 5 টাকা কি 10 টাকার ঝালমুড়ি কিনে খেতে খেতে চলে গেলাম। তার মুড়িতে নুন আছে, ঝালমুড়িটা যেটা মাখছে তাতে নুন আছে, যে ইনগ্রিডিয়েন্টগুলো দিচ্ছে নুন আছে। এবং সব থেকে ইন্টারেস্টিং যে আমাকে একজন বলেছিলেন, আমি তার কথাটা কোট করছি, সেটা হচ্ছে যেটা খেতে ভালো লাগে সেই খাবারে নুন থাকতেই হবে। আলুনি খাবার আমাদের মুখে কিন্তু ভালো না। অর্থাৎ সুস্বাদু খাবার যেটা আপনি খাচ্ছেন কিনে, উইথ দ্য এক্সেপশনস অফ পাড়ার মোড়ের রসগোল্লা, পারহ্যাপস সেটা লবণাক্ত বলেই আপনার খেতে ভালো লাগছে। এবং অবশ্যই মনে রাখবেন, যখনই আমরা কিনে কোনো খাবার খাচ্ছি সেই খাবারে নুন বেশি আছে। কখনো চেখে দেখেছেন সয়া সস যেটা দিয়ে বাড়ির চাউমিনটা তৈরি করা হয়, কোনোদিন একটা বিন্দু জিভে ঠেকিয়ে দেখবেন কতটা বেশি লবণাক্ত সেটা। সস বা পিকলস বা আচার আমরা খুব কমনলি খাওয়া দাওয়া করি, খুব কমনলি। খেতে ভাল লাগছে না, একটু আচার দিত। কোনোদিন ভেবে দেখেছেন সেই আচারটার শুধু প্রিজারভেটিভ হিসেবে কতটা নুন দেওয়া হয়েছিল? লেবুর আচার যাতে 1 ফোঁটা তেল নেই, জানেন কতটা নুন দিয়ে সেটা তৈরি করা হয়? যারা করেছেন তারা ডেফিনেটলি জানেন। এবার খেয়াল করে দেখুন তো, তার এক টুকরো যখন আপনি আপনার পাতে নিচ্ছেন, আপনি সারাদিনের নুনের সবটারও বেশি খেয়ে ফেলছেন কিনা। নুন আমাদের শরীরে খুব ইম্পর্ট্যান্টভাবে রেগুলেট যদি করতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি আমাদের ব্লাড প্রেশারটাকে ঠিক রাখতে পারবো। বলা খুব সোজা, করা খুব শক্ত, আমি মেনে নিচ্ছি। কিন্তু যেগুলো করা উচিত সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে কি করে করতে পারবো না পারবো সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে 1-to-1 কথাবার্তা বলে আমরা জিনিসটাকে সামলে ফেলতে পারবো। ব্লাড প্রেশার যদি ছাড়ি, আরেকটা জিনিস হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস কিন্তু মানে ভারতবর্ষকে বলা হয় ওয়ান অফ দ্য ডায়াবেটিস ক্যাপিটালস অফ দ্য ওয়ার্ল্ড। এত বেশি ব্লাড সুগারের হাই হওয়ার প্রবণতা আমাদের, যে শুধু আমাদের প্রবণতাটা শুধুটাই জেনেটিক নয়, শুধুটাই আমাদের ফুড হ্যাবিট নয়, আমাদের এথনিসিটিটাও হয়তো ইম্পর্ট্যান্ট, আমাদের খাওয়া দাওয়ার অভ্যাসও ইম্পর্ট্যান্ট। আমাদের যেটা করতে হবে সেদিকে আমরা চলে যাই। ডায়াবেটিস নিয়ে দীর্ঘায়িত আলোচনা করার ডেফিনেটলি অন্য সময় থাকতে পারে। সেটা হচ্ছে আমরা আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেটটাকে রেস্ট্রিক্ট করতে হবে। কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি, মুড়ি, সুজি, বার্লি, ওটস এবং মিষ্টি তো বটেই, কাঁচা চিনি, দুটো জিনিস যদি আমরা নিজেদের খাবারের মধ্যে সংযত রাখতে পারি। একটা হচ্ছে ময়দা, যেটাকে অনেক সময় দেখবেন স্টার্চ হিসেবে খাবারের সঙ্গে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে চিনি, ফ্র্যাঙ্ক সাদা চিনি। যেভাবেই খান না কেন, শরবতে খান না কেন, চায়ে খান না কেন, কফিতে খান না কেন, পাউরুটির উপর ছড়িয়ে খান না কেন, যেভাবেই আপনি খান না কেন, এই দুটো জিনিসকে যদি আমরা রেস্ট্রিক্ট করতে পারি, ফ্র্যাঙ্ক স্টার্চ, ফ্র্যাঙ্ক চিনি, তাহলে আমরা খাবার দাবার মধ্যে অনেকটাই কার্বোহাইড্রেটকে সংযত করতে পারবো। কখনো ভেবে দেখেছেন যে আমি যদি দুম করে আপনার বাড়িতে চলে যাই, গিয়ে বলি যে খুব খিদে পেয়েছে, আপনি ফার্স্ট হ্যান্ড আমাকে কী করবেন? ফ্রিজটা খুলে যদি দুটো সন্দেশ থাকে দেবেন, কিংবা যদি না থাকে বলবেন ডাক্তারবাবু একটা পাউরুটি সেঁকে দেবো একটু মাখন দিয়ে। যদি তাও না থাকে বলবেন একটু মুড়ি খাবেন। ভেবে দেখুন তো, এই 3টে খাবারের মধ্যে কোনো শর্করা বাদ দিয়ে আমরা কোনো খাবারের কথা বলিনি। আমাদের মানসিকতাটাই ওইভাবে তৈরি হয়েছে। বাঙালি মানসিকতা যদি বলেন, ভারতীয় মানসিকতা যদি বলেন, ওইভাবেই তৈরি হয়েছে।
সাউথ ইন্ডিয়ান বাড়িতে গিয়ে সে তার কাছে ইডলি উত্তাপাম থাকলে তো দেবে। নর্থ ইন্ডিয়ান বাড়িতে গেলে বলবে একটু রুটি আর একটু সবজি খেয়ে নাও, সবজির মধ্যে ম্যাক্সিমামটাই আলু। অতএব আমাদের অভ্যাসটাই হচ্ছে কার্বোহাইড্রেট খাওয়া। বিদেশে গিয়ে আপনি খেতে বসলে আপনাকে একটা ডিম ভেজে দেবে, যদি কিছু না থাকে একটা ডিম ভেজে দেবে, নয়তো খানিকটা মাংস ফ্রিজ থেকে বার করে গরম করে আপনাকে দিয়ে দেবে। আমরা কিন্তু কোনোদিন দেবো না আমাদের অতিথিদের। এখন কিছু কিছু বাড়িতে তবুও একটা ডিম ভাজার প্রবণতা এসেছে, কিন্তু এক টুকরো মাংস দিয়ে দিলাম, একটা মিষ্টিও দিলাম না, এভাবে আমরা অভ্যস্ত নই। আমাদের এই অভ্যাসটাকে খুব সাম এক্সটেন্ট বদলাতে হবে। যতক্ষণ না আমরা এই অভ্যাসটাকে বদলাতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যার এই রিচ কার্বোহাইড্রেট খাওয়ার সমস্যার সমাধান হবে না। 2, এক্সারসাইজ, যেটা বারবার আমরা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে সকাল থেকে রাত্রির পর্যন্ত আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় বার করতে হবে, যেটা নিজের জন্য। আমরা যখন ডায়াবেটিসের রুগীকে বলি তখন সারাদিনে 30 মিনিট হাঁটবেন, সে কনফিডেন্টলি বলে হ্যাঁ আমি তো অফিসে যা হাঁটি তা তো প্রায় 2 ঘন্টা হাঁটি। তাকে বলে বোঝানো যায় না, অফিসে 2 ঘন্টা হেঁটেও তো আজকে আপনার সুগারটা কমছে না। সুগারটা কমানোর জন্য যে হাঁটাটা বলছি, দ্যাট ইজ কল্ড এক্সারসাইজ। আর আপনি সারাদিন অফিসে দৌড়ে দৌড়ে যেটা করছেন সেটাকে তথাকথিত ভাষায় বলা হয় স্ট্রেন করে এক্সারসাইজ করা যায় না। তার কারণ এক্সারসাইজ হচ্ছে এটা পরিমিত মাত্রায় প্রতিদিন এবং সময় নির্ঘণ্ট বেঁধে যে কাজটা আপনি করছেন, এবং সেটাও ট্রেনিং একটা, সেটাও ঠিক করে করছেন। বসে বসে প্রাণায়াম করা থেকে শুরু করে, যে লোকটা মুগুর ভাঁজে সেও যখন মুগুর ভাঁজছে, যে বারবেল তোলে সে যখন বারবেল তুলছে, যে পুশ আপস দেয় সে যখন পুশ আপস দিচ্ছে, একটা রেগুলেটেড জিনিস করছেন। কিন্তু অফিসে সারাদিন যখন দৌড়চ্ছেন, কোনোদিন 5 তলায় 5 বার ওঠেন, কোনোদিন 2 তলা 1 তলা করেন, কোনোদিন একটা ফ্লোরই 3 বার ঘুরে বেড়ান, সেটাতে স্ট্রেন হয়, সেটা কিন্তু আপনার এক্সারসাইজ হচ্ছে না। অর্থাৎ আপনার সমস্ত কাজ করার ফাঁকেও ছাড়াও আপনাকে ওই আধ ঘন্টা যখন বেড়াতে বেরোবেন, যখন হাঁটতে বেরোবেন, তখন একটা প্রপার জুতো পরবেন, একটা প্রপার জামা কাপড় পরবেন এবং হাঁটবেন হাঁটার রিদমে, আস্তে আস্তে বেড়াতে বেড়াতে নয়, কারুর সঙ্গে গল্প করতে করতে নয়, দাঁড়িয়ে কাউকে হাই হ্যালো বলতে নয়, বা পাড়ার মোড়ের দোকান থেকে দুধটা আনার হাঁটাটা আপনার সেই হাঁটার মধ্যে পড়ে না। আপনি সমস্ত এই 30 মিনিটের হাঁটাটা বাড়ি থেকে 15 মিনিটের দূরত্বের একটা জায়গাকে ঠিক করুন, আপনি হেঁটে যান, হেঁটে ফিরে আসুন, তারপরে ফিরে এসে আপনি যখন করবেন, আপনি যখন বসবেন তখন মুখে ঠান্ডা জল দিয়ে হাত পা ধুয়ে জুতোটা খুলে আবার যান বাজার থেকে ডিমটা আনতে কিংবা পাড়ার মোড়ের দোকান থেকে দুধটা আনতে। তবেই আপনার শরীরের সেই এক্সারসাইজ, এই প্যাটার্নড ওয়ে অফ ইউজিং আপ ইউর মাসেলস সেটা চলবে। দেখুন, মাসেলসকে ইউজ করতে এত বারবার কেন বলছি, তার একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যে কার্বোহাইড্রেট, আমি যে কার্বোহাইড্রেট কমাতে বলেছি কিন্তু বন্ধ করতে বলিনি। কেন কার্বোহাইড্রেট আমাদের শরীরে দরকার, সুগার আপনাকে খেতে হবে, কেন ব্রেন এমন একটা জিনিস যে সুগার না পেলে ব্রেন কাজ করতে পারবে না, ব্রেনের খাদ্যই হচ্ছে সুগার, তাহলে ব্রেনের জন্য আপনাকে সুগার খেতে হবে। কিন্তু ব্রেন হচ্ছে রাজা, সে আপনার খাবারের মধ্যে থেকে তার প্রয়োজনীয় খাবারটা সুগারের মাধ্যমে সে কিন্তু নিয়ে নেবে। সেটা 150 গ্রাম হতে পারে, সেটা 175 গ্রাম হতে পারে, 160 গ্রাম হতে পারে, কিন্তু ব্রেন তার খাবারটা নিয়ে নেওয়ার পরে উচ্ছিষ্টের মতো বাকি কার্বোহাইড্রেটটাকে রক্তে ফেলে রেখে দেয়। এই রক্ত থেকে এই কার্বোহাইড্রেটটাকে আমার শরীর থেকে বার করে দেওয়াটা কাজ নয়, আমার যেটা দরকার সেটা হচ্ছে আমরা এটা শরীরে ব্যবহার করাটা। দ্বিতীয় ব্যবহারটা কোথায় হয়, ব্রেনের পরে ম্যাক্সিমাম ব্যবহার করে সেটা হচ্ছে মাসল। অতএব আমি বারবার বলার চেষ্টা করছিলাম যেটা আমরা একটা এক্সারসাইজ করি না, কেননা সেই মাসলটা সে কিন্তু ফেলে দেওয়া কার্বোহাইড্রেটটাকে ইউটিলাইজ করবে। এবার আপনি যদি হাঁটেন, যদি সাঁতার কাটেন, যদি সাইকেল চালান, যদি ঘোড়ায় চড়েন, আপনার যে মাসলের ব্যবহার হবে সেটা আপনাকে সেই কার্বোহাইড্রেটটাকে ইউটিলাইজ করতে চেষ্টা করবে। আমরা যে খাবারটা খাবো সেটা ইউটিলাইজ করব, এটাই কিন্তু শাশ্বত রীতি, এটাই কিন্তু মানুষের কি বলবো, সৃষ্টির উষালগ্ন থেকে এটাই রীতি। শুধু আমি নয়, যে পাশের গাছটা আছে তারও গোড়াতে যে খাবারটা দেন সেটা সে ব্যবহার করে সে বড় হবে। কিন্তু মানুষের বড় হওয়ার তো একটা লিমিট আছে, গাছের মতো তো প্রত্যেক দিন ফল ফুল পাতা ছাড়বে না। সেই বড় হওয়ার মধ্যে তার খাবারের পোর্শনটাকে ফিক্স করতে হবে এবং তার ইউটিলাইজেশনটাকে ফিক্স করতে হবে। এটাই কিন্তু আমাদের
মানে ব্যবহারিক প্রয়োগের মধ্যে আনতে হবে, তাহলে আমরা এই নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো বলছিলাম, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ওবেসিটি, তার থেকে দূরে থাকতে পারবো। আর একটা বড় জিনিস যেটা আমি বারবার বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা যখন এই সভ্যতার মধ্যে নিজেদের ভাসিয়ে দিয়েছি, নগর সভ্যতা বলুন, আধুনিক সভ্যতা বলুন, তার মধ্যে ভাসিয়ে দিয়েছি, কিছু কিছু খারাপ জিনিস আমরা আহরণ করি। তার একটা হচ্ছে স্মোকিং। আমি একটা জিনিস সবাইকে বলি, সব রুগীকে বলি, যে দেখুন আর যাই করুন, যে আপনি যদি একজন কার্ডিওলজিস্ট বা একজন ডায়াবেটোলজিস্টের কাছে আসছেন যখন, when you are entering through the door, আমি জানি যে আপনি ইউ আর কামিং টু মি বিকজ ইউ হ্যাভ সাম অ্যামাউন্ট অফ হার্ট ডিজিজ, কিছুটা হলেও আপনার হৃৎপিণ্ডজনিত দুর্বলতা আছে, সেটা যেভাবেই হোক না কেন এখন হয়তো প্রকাশ পাচ্ছে না। অতএব হার্টের একটা বিষ হচ্ছে স্মোকিং। আমরা যারা অ্যাঞ্জিওগ্রাফি করে দেখেছি, তারা দেখেছি যে একটা প্রথম শট মারার পরে, এনজিওতে মারার পরে আর্টারির দিকে তাকিয়েই বোঝা যায় এই লোকটা গন্ডায় গন্ডায় সিগারেট খেয়েছে, এতটাই খারাপ আর্টারির অবস্থা করে দেয়। অতএব আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে অবশ্যই স্মোকিং, আর আরেকটা খারাপ জিনিস আমরা আহরণ করছি, ইদানিং অনেক বেশি আহরণ করে ফেলেছি, সেটা হচ্ছে অ্যালকোহল। এই দুটোকে ছাড়তে হবে। স্মোকিং তো পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত। অ্যালকোহল সম্পর্কে অনেক কথা বলার আছে, কিন্তু তার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যারা সোশ্যাল ড্রিঙ্কার তারা যেন ড্রিঙ্ক না করেন। সোশ্যাল ড্রিঙ্কিং ইজ নট গোয়িং টু অ্যাড অন এনিথিং। একটা ওয়ান পেগ অফ অ্যালকোহল ইজ জাস্ট গোয়িং টু গিভ ইউ ফ্রি ক্যালোরিজ। ফ্রি ক্যালোরিজ মানে চিনি গুলে শরবত খেলে যে জিনিস, যে দোষটা করেন, যেটা আমি বারণ করলাম, বা স্টার্চের মধ্যে দিয়ে যে জিনিসটা ঢুকে যাচ্ছে আপনার শরীরে, দিস আর কল্ড ফ্রি ক্যালোরিজ। সেই ফ্রি ক্যালোরিজ শরীরকে দিয়ে কোনো লাভ নেই, সেটা কোনোভাবেই কোনো কাজে লাগে না। লিভারের একটা ব্যাপার হচ্ছে, লিভার কিন্তু 70 গ্রাম গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে নিজের কাছে রেখে দেয়। কেন রেখে দেয় জানেন? কারণ এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, এখন তো আমি খাবার খাচ্ছি না, আমি তো আমার ব্রেনটাকে ইউটিলাইজ করছি। এই যে ব্রেন, আমি বললাম ব্রেন সবসময় যা তার যে খাবারটা দিচ্ছে অ্যাকচুয়ালি বেসড ইন গ্লুকোজ, সেই আমার ব্রেন কী করে সে কাজটা করবে? যখনই তার কম পড়ছে, তখনই সে লিভারকে বলছে দাও দাও আমাকে গ্লাইকোজেন ভেঙে ভেঙে গ্লুকোজ পাঠাও, নয়তো আমি কাজ করতে পারছি না। লিভার সেইটাকে আটকে রাখে। যখন আমরা আমাদের খাবারের সিস্টেমটাকে গন্ডগোল করে ফেলি, অর্থাৎ দীর্ঘক্ষণ সকাল থেকে আমরা না খেয়ে থাকবো, বিকেলবেলা গিয়ে খাবো, তখন কিন্তু আমাদের শরীর, ব্রেন, সে কিন্তু বুঝে যায় যে বাবা তুমি কিন্তু অসময়ে খাওয়া দাওয়া করছো, অতএব তোমাকে খাবারটাকে মজুত রাখার ব্যবস্থা আমায় করে দিতে হবে। খাবার কি করে মজুত রাখবো না, সে লিভারের মধ্যে বিভিন্ন রকম গ্লাইকোজেন, তো 70-এর বেশি পারবে না, অন্য কিছু জমাতে শুরু করে, যেগুলোকে ট্রাইগ্লিসারাইড ফর্মে আমরা দেখতে পাই। ফলে এই জিনিসগুলোকে আমাদের সংযত করতে পারলে ভালো হয়। অর্থাৎ আমরা রোজ এক্সারসাইজ করব, আমরা পরিমিত আহারে কার্বোহাইড্রেট খাবো, আমরা প্রপার স্পেসিং করব খাবারের মধ্যে, এবং সেটাকে আমরা রেগুলারাইজ করব। একদিন আমি একরকম খেলাম, 7 দিন একরকম খেলাম, তারপরে হঠাৎ করে পাল্টে গেলাম, সে করলে হবে না। আরেকটা জিনিস খাবারের দাবারের মধ্যে যেটা আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজকে আরেকটু সাহায্য করে সামলে রাখতে, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিং, এখন রমজানের মাস চলছে, রোজাতে যেটা করা হয় সেটা হচ্ছে, দ্যাট ইজ এ টাইপ অফ ইন্টারমিটেন্ট ফাস্টিং অ্যাজ ওয়েল। বিভিন্ন বিভিন্ন ধর্মেতে এই ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের কথা বলা আছে। হিন্দু ধর্মেতেও আছে, দুর্গাপুজোর সময় অনেক দিনের ফাস্টিং অনেকে করে। খ্রিশ্চানদের ধর্মেতে আছে, তারা ওই গুড ফ্রাইডের আগে একটা স্প্যান অফ ফাস্টিংয়ের মধ্যে যায়। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং আমাদের শরীরের ভেতরের বর্জ্য পদার্থগুলোকে ইউটিলাইজ করে শরীর থেকে বার করে দেওয়ার জন্য খুব উপকারী। সেটা আমরা করতে পারেন। এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং ইন দ্য ফর্ম অফ ওয়ান্স এ উইক ইজ ভেরি নাইস। একদিন সপ্তাহের মধ্যে কোনো একটা দিন ফিক্স করে রাখুন, যেদিন সকাল থেকে সন্ধ্যে অবধি খাবো না, সন্ধ্যের পর থেকে যে খাওয়া দাওয়াটা করবো সেটাও কিন্তু সাত্বিক আহার করবো। সারাদিন না খেয়ে সন্ধ্যের পরে প্রথম খাওয়াটাই হলো লুচি আর পায়েস, সেটাও যেন না হয়। প্রথম খাওয়াটা একটু ফ্রুট জুস দিয়ে শুরু করব, কিছু ফল খাবো, অল্প কিছু খাবার দাবার খাবো, একটু প্রোটিন, একটু ফ্যাট, একটু কার্বোহাইড্রেট,
আমাদের একটা সিস্টেম চলছিল যে ও তোর কোলেস্টেরল বেড়েছে, তুই নিশ্চয়ই ফ্যাট খাস। এখন কিন্তু ধারণাটা আমাদের আস্তে আস্তে বদলাচ্ছে, শুধু ফ্যাট নয়, কোলেস্টেরল বাড়ে কার্বোহাইড্রেট খেলেও। অর্থাৎ আমরা কিন্তু চেষ্টা করব আমরা কিন্তু চেষ্টা করব যে এই খাবার দাবারের জিনিসটা আমাদের নিজেদের সিস্টেম আমাদের বলার ছিল। আমি যদি কিছু প্রশ্ন থাকে আমি তার উত্তর দেওয়ার জন্য তৈরি। আচ্ছা, প্রশ্নগুলো সাথে অনেকগুলো কোশ্চেন এসেছে ওখানে, এখানে আছে না, এটা দিয়ে করছি। নিচে নামাতে থাকুন, কিছু কিছু কোশ্চেন করেছে। এখানে এইটাতে নামে আপনি অ্যারোটাতে ক্লিক করতে থাকবেন, তাহলে ঠিকঠাক করে নামবে। এই যে প্লিজ সাজেস্ট বিপি মেশিন, এগুলো তো এ করে নামবে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন এসছে, প্লিজ সাজেস্ট এ বিপি মেশিন কোম্পানি। অনেক রকম বিপি মেশিনের কোম্পানি আছে, কোনো কোম্পানিকে প্রমোট করা উচিত নয়। শুধু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমি যেটা আমার রুগীদের বলি সেটা হচ্ছে, যে মেশিনটাই আপনি কিনেছেন সেটা নিয়ে আসুন। আমরা আমাদের প্রত্যেকটা বিপি মেশিন কিন্তু মার্কারি বিপি মেশিনের সঙ্গে সমতুল্য। অতএব আমাদের চেম্বারের যে মার্কারি মেশিনটা আছে তার সঙ্গে মেপে আমি আপনাকে বলে দেবো যে তার মধ্যে 10 কি 15 এদিক ওদিক হচ্ছে কিনা। 10-15 জেনারেলি হয় না, 2-3-4 এদিক ওদিক হয়, এবং সেটা দেখে বলে দেওয়া যায়। এবং এটা কিন্তু এই আমার যেটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে অটোমেটেড বিপি মেশিন বেশি দিন কিন্তু ঠিক থাকে না। আমাদের চেম্বারের যে অটোমেটেড বিপি মেশিন আমরা ব্যবহার করেছি, খুব বেশি দিন ভালো থেকেছে হচ্ছে 8 মাস, তারপরেই সেটা কিন্তু খারাপ হতে থাকে। অর্থাৎ টাইম টু টাইম আপনারা যখন নিজেরা বিপি মেশিন কিনবেন, তখন চেষ্টা করবেন সেটাকে ডাক্তারবাবুর কাছে, যে ডাক্তারবাবুর কাছে আপনারা যান, নিয়ে গিয়ে একটু ক্যালিব্রেট করে নিতে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি একজন ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার, গ্রামের এলাকার মানুষদের প্রাথমিক চিকিৎসায় নিবিড়ভাবে যুক্ত থাকি। আমার মতো হেলথ প্রোভাইডারদের করণীয় সম্বন্ধে কিছু বলবেন? হ্যাঁ, গ্রামে গিয়ে চিকিৎসা করার অভিজ্ঞতা আমার 6 বছর ধরে হয়েছিল। 6-7 বছর ধরে আমরা চাকরির প্রথম জীবনে আমরা গ্রামে গিয়ে চিকিৎসা করে এসেছিলাম। আমি এই নিয়ে পশ্চিমবাংলায় অন্তত 5টা ডিস্ট্রিক্ট ঘুরেছি। একটা জিনিস আমি বলি আপনাকে, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গা এই প্রাইমারি হেলথের একটা নিজস্বতা আছে। আমি যখন মালদার প্রত্যন্ত জায়গায় কাজ করতাম, তখন সেখানে ডায়রিয়ার প্রকোপ আমরা খুব বেশি দেখেছিলাম, বা সাপে কাটার প্রকোপ। তো সেখানের চিকিৎসাটা সেভাবে আমরা মডিউলেট করেছিলাম। সেখানে এমন এমন জায়গা আছে যেটা হাসপাতাল থেকে এতটাই দূরে যে আমরাও গাড়ি করে, হেঁটে, সাইকেল চালিয়ে পৌঁছতে সেই জায়গাটাতে আমাদেরও সময় লেগেছে অন্তত 45 থেকে 48 মিনিট, কোনো কোনো জায়গায় 1 ঘন্টারও বেশি। তাহলে একটা রুগীর যদি পেট ব্যথা করে, পায়খানা হয়, 4 বার পায়খানা হয়েছে, সে ডায়রিয়াতে ভুগেছে বা বমি হচ্ছে, তার পক্ষে ওই 1 ঘন্টার রাস্তা এসে আমাদের কাছে আসা সম্ভব না। তারা লোকাল হেলথ কেয়ার প্রোভাইডারদের কাছে চলে যেত, এবং হেলথ কেয়ার প্রোভাইডারদের কাছে চলে গিয়ে তারা যেটা আমি যেখানে যেখানে দেখেছি, তখন তারা ডেক্সট্রোজ ইঞ্জেকশান দিত, 5% ডেক্সট্রোজ ইঞ্জেকশান দিত। আমরা তাদেরকে বোঝাতে পেরেছিলাম, সেখানে দীর্ঘদিন কাজ করে আমি তাদের বোঝাতে পেরেছিলাম যে বাবা তোমরা ডেক্সট্রোজ দিও না, যদি দেখো খুব জলের অভাব, তাহলে রিঙ্গার ল্যাক্টেট যদি নাও পাও, অন্তত 1 বোতল নর্মাল স্যালাইন দিও। এইরকম বিভিন্নভাবে ওআরএস যদি না খাওয়াতে পারো, ওআরএস খাওয়াতে পারলে সব থেকে ভালো। যেখানে দেখেছিলাম যে সাপে কাটার বেশি প্রবণতা হয়েছে, সেখানে ওই সাপে কাটার জায়গাতে বন্ধনী দেওয়ার প্রবণতাটাকে কমানোর চেষ্টা করা হয়েছিল। তাদের বলা হয়েছিল শীঘ্র সম্ভব হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করো, আমরা যথাশীঘ্র সম্ভব অ্যান্টিভেনামটা যাতে দিতে পারি। কোনো জায়গাতে দেখেছি সেখানে সাম পার্ট অফ এ নন কমিউনিকেবল ডিজিজ খুব বেশি, সেখানে কোনো কোনো জেলাতে দেখেছি আর্সেনিকের প্রবণতা আছে। সেভাবে আলাদা আলাদা করে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করেছি।
আমার মনে হয় আপনার যেটা করা উচিত, আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা ব্যাংক তৈরি করা উচিত, যেখানে বোঝা উচিত যে আপনার এরিয়াতে কোন কোন সমস্যা মানুষের বেশি হয়। কোনো কোনো এরিয়াতে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হওয়ার সমস্যা বেশি হয়, কোনো কোনো এরিয়াতে ডায়রিয়া বেশি হয়। সেই সমস্যাটাকে আপনাকে সিঙ্গেল আউট করে সেই নিয়ে একটা টাস্ক ফোর্স আপনাদের নিজেদের ইনফর্মাল হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে তৈরি করা উচিত, যেটা আপনি লোকাল হাসপাতালের ডাক্তারবাবুদের সঙ্গে বসে, তাদের ডেফিনেটলি একটা হেলথ কেয়ার সিস্টেম আছে, যে সিস্টেম আমি যখন আজ থেকে প্রায় 20 বছর আগে করেছিলাম, গ্রামে কাজ করেছিলাম, তখন দেখেছিলাম আমাদের একটা মিটিং হয়। সেই মিটিংয়ে আমরা ওই জিনিসটা আলোচনা করতাম যে অমুক জায়গাতে ম্যালেরিয়া বেশি হচ্ছে, তাহলে আপনি দেখুন আপনার ওখানে ডোবা টোবাগুলো ঠিকমতো করে সামাল দেওয়া যাচ্ছে কিনা। আপনার ওখানে ডায়রিয়া বেশি হচ্ছে, দেখুন তো কোনো টিউবওয়েল ডিসইনফেক্ট করতে হবে কিনা। এরকমভাবে বসে আমরা জিনিসটাকে সর্ট আউট করতাম। আমার মনে হয় আপনি এই ব্যাংকটা তৈরি করুন, করে আপনার লোকাল বিএমওইচ বা অ্যাসিস্ট্যান্ট সিএমওইচ তাদের সঙ্গে বসে ব্যাপারটাকে আনরাভেল করুন। এরমভাবে মানে এই ব্যাংকটা ছাড়া এইভাবে কাজটা এগোনো সম্ভব হবে না। নামাতে পারছি না। নো ডিসকাশন অন টোব্যাকো হার্ম। টোব্যাকো হার্মের কথা তো আমি বললাম। আমার ছেলের ডিসেম্বরে কোভিড হয়েছিল, মার্চ মাসে ভ্যাকসিন নিয়েছে, ও আজকে ভোটের ডিউটি ছিল, বাড়ি ফিরলে কী কী সাবধানতা নেব বলে কি তখন আমার যেটা প্রথম মনে হয়, বাড়িতে ফিরে তাকে বলবেন তার জামা কাপড় কেচে হাত পা ধুয়ে মাথা থেকে পা অবধি সাবান মেশে ঘষে ঘষে স্নান করতে, ফিরে আসার পরে 2 থেকে 3 স্টিম ইনহেলেশন করতে বলবেন। এছাড়া আপনার বেশি করণীয় কিছু নেই। আর সে যে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে এরমভাবে কাজ করছে, তার জন্য আমার তরফ থেকে তাকে একটা ধন্যবাদ জানাবেন। প্রেশার কি করে মাপবো, আমি বোধহয় ডিটেলসে বলেছি ব্যাপারটা। প্রেশার মাপার কিছু কিছু পদ্ধতি আছে। যখন আপনাকে প্রেশারের যন্ত্র কিনবেন, তখন সেটা যে ডাক্তারবাবুর কাছে নিয়ে যান বা যে হেলথ কেয়ার ওয়ার্কারের কাছে নিয়ে যান, তার কাছে গিয়ে দেখাবেন। সে সেটাকে ক্যালিব্রেট করে আপনাকে বলে দেবে কীরকম করে মাপতে হয়। প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব ওয়ে আউট আছে, সেটা একদম হাতে ধরে না শেখালে সেই মুহূর্তটুকু না হয় না। ডিম খাওয়া কতটা উপকারী কুসুম সমেত, যদি স্বাভাবিক মানুষ, স্বাভাবিক গড়নের মানুষ হয়, প্রতিদিন যদি একটা করে ডিমও খায়, আমার মনে হয় না খুব একটা ক্ষতি হওয়ার কথা আছে, যদি না তার 40 বছর বয়স হয়ে গিয়ে থাকে, বা কোলেস্টেরলের প্রবলেম থাকে, বা ওবেসিটি থাকে, বা ডায়াবেটিস থাকে। তাহলে টু বি অন দ্য সেফ সাইড, কুসুম শুদ্ধ ডিম আপনি সারা সপ্তাহে 3টে করে খেতেই পারেন, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। ডবল ভ্যাকসিন নেওয়ার পর কতটা রিস্ক থাকতে পারে, আজকের এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাতে মোটামুটি বলা হয়েছে 0.4 টু 0.3 টু 0.03 টু 0.04%, অর্থাৎ 1000-এ 3 কি 1000-এ 2 কোভিড হতে পারে। তবে মনে রাখবেন, ডবল ভ্যাকসিন নেওয়ার পরে সিরিয়াস কোভিড বা খুব খারাপ টাইপের কোভিড ইনফেকশান কিন্তু হয় না, অল্পের ওপর দিয়ে চলে যাবে, এরকম এখনো পর্যন্ত আমাদের কাছে যা ডাটা তাই। লিভারে ফ্যাট কি করে কমানো যাবে, অনেকে বলে লিভারে ফ্যাট। আমি বললাম এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান ছাড়া কোনোভাবে কমবে না। ট্রাইগ্লিসারাইড বাড়লে কি করা উচিত, বোধহয় আমি সবকটা কথাই বলেছি। যেটা করতে হবে, আমাদের শর্করা জাতীয় খাবার কমাতে হবে, হাঁটার অভ্যেস করতে হবে বা এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজটা হাঁটাও হতে পারে, বা সাইকেল চালানো, বা আপনার সাঁতার কাটাও হতে পারে। এবং এক্সারসাইজের মতো করে করতে হবে, যেরকম মানে প্রতিনিয়ত আমরা পুজো করার মতো করে কাজ করি, সেরকম এক্সারসাইজ করতে হবে। আর আরেকটা জিনিস ছোট্ট করে বলার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা খুব ভালো কাজে লাগে। যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন, মানে সপ্তাহে 1 দিন, খুব ভালো। যদি নাও হতে পারে, তাহলে এই
সামাজিক এবং কি বলে রিলিজিয়াস যে ফাস্টিংগুলো আমাদের হয় সেগুলো করতে পারলেও অনেক উপকার হয়। হ্যাঁ, ক্লোপিলেট এ খান, ভ্যাকসিন নিতে পারবেন কি না এই নিয়ে পরিষ্কার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ডেফিনিট আছে, ডেফিনিটলি বলে দেওয়া হয়েছে যে অ্যাঞ্জিওপ্লাস্টির পরে যারা অ্যাসপিরিন এবং অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল টাইপের ওষুধ খান তাদের এতে নিতে ইঞ্জেকশান নিতে কোনো অসুবিধে নেই, তারা ইঞ্জেকশান নিতে পারেন। এটাতে একটু ব্লিডিং পরিমাণ মানে চান্স বেড়ে যায়, কিন্তু যে ভ্যাকসিন দেওয়ার যে নিডলটা ইউজ করা হচ্ছে সেটা 26 গেজ কিংবা 24 গেজের নিডল, তাতে এমন কিছু ব্লিডিং হওয়ার কথা নয় যদি না দুর্ভাগ্য থাকে। আর অন্যান্য যদি ভিটামিন কে অ্যান্টাগনিস্ট থাকে তাহলে সেটা একদিন বন্ধ করে যেদিনকে ইঞ্জেকশন নেওয়া হবে তার পরের দিন নিতে, এবং দেখে নিতে হবে যে আমাদের INR যেন 1.2 এর কম থাকে। এটা একদম ডেফিনিটলি ওনারা বলে দিয়েছেন, ফলে ভয় পাওয়ার কিছু নেই। ভ্যাকসিন নিয়ে যান, ভ্যাকসিন নিতে যান, কেননা ভ্যাকসিন নেওয়া ছাড়া এখনও পর্যন্ত কোনো সায়েন্টিফিক কমব্যাট এই অসুখের এখনও পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু দ্যাট ইজ দ্য অনলি সায়েন্টিফিক ওয়ে টু কমব্যাট দিস ডিজিজ। সো বেটার যাদের ভ্যাকসিন নেওয়ার জন্যে এলিজিবল হয়ে গেছেন সবাই সঠিক সময়ে নিন। এছাড়া আমাদের এই মহামারী থেকে উদ্ধার হবার এখনও পর্যন্ত কোনো সায়েন্টিফিক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অ্যাভেলেবল হয়নি। হ্যাঁ, কন্ট্যাক্ট থ্রু এসকেলেপিয়া হেলথ কি একটা জিজ্ঞেস করেছেন, আস্কলেপিয়ার মধ্যেই পাবেন। শিল্পা দাস, স্যার আমার বয়স 28, ফেব্রুয়ারি আমার টাইফয়েড হয়েছিল, এখন ভালো আছি। শুনেছি টাইফয়েড হলে লিভার অ্যাফেক্টেড হয়, ফুড হ্যাবিট ঠিক আছে। হ্যাঁ, টাইফয়েড হলে লিভার অ্যাফেক্টেড হয়, আগেকার দিনে অনেক বেশি হতো, তবে এখনকার দিনে উন্নত অ্যান্টিবায়োটিকের এরাতে সেরকম কিছু হয় না। আপনি অবশ্যই এমন খাওয়া দাওয়া করবেন না যাতে দুম করে পেটটা খারাপ হয়ে যায় বা আপনি কোনো ইনফেক্টিভ খাবার খেয়ে ফেলেন, কিন্তু তাছাড়া স্বাভাবিক ভাত ডাল তরকারি, মাছ মাংস ডিম পেঁয়াজ আদা রসুনে কোনো আপত্তি কিছু নেই। সুগার মেশিন নিয়ে কিছু বলবেন? কি বলবো বলুন তো, সুগার মেশিনের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, সেটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। এখন মোটামুটি সবকটাই সুগার মেশিনে উল্টোপাল্টা রিপোর্ট কিছু খুব একটা আসে না। সুগার মেশিন সুগারের পেশেন্ট যারা তাদের অবশ্যই বাড়িতে রাখতে হবে, সুগার বেশি মাপার জন্য নয়, কিন্তু সুগার কম হয়েছে এটা দেখার জন্য। কোনোভাবেই কখনো যেন সুগার কমে যাওয়াটা অ্যালাউ করা না হয়, তার কারণ ডায়াবেটিসটাকে আপনি টলারেট করতে পারবেন, অনেকে দেখবেন 400 450 সুগারও টলারেট করে, কিন্তু সুগার যদি কমে যায়, আমি বললাম ব্রেন সুগার ছাড়া আর কিছু জানে না। অতএব আপনাকে যদি করতে হয়, মানে সুস্থ থাকতে হয়, তাহলে সুগার কমে যেন না যায় সেটা দেখতে হবে। ব্লাড সুগারের মেশিনে আপনি যখন মাপছেন, যে কোনো সময় যদি 70-এর তলায় সুগার নামে তাহলে সেটা খুব একটা ভালো নয়, তখনই খাবার খেয়ে নিতে হবে। আর সুগার কমে যাওয়ার মেন উপসর্গ হচ্ছে, প্রথমটাই যেটা হবে, প্রচণ্ড খিদে পাচ্ছে, খিদে পাওয়ার পরে আস্তে আস্তে শরীরটা যেন কিরকম ঝিমিয়ে যাচ্ছে, আর হালকা হালকা ঘাম হচ্ছে, মাথাটা যেন কাজ করতে চাইছে না, এইটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ। এটা কিন্তু সমস্ত সুগারের রুগীকে জানতে হবে, আর সেটা হলেই সঙ্গে সঙ্গে হাতের কাছে যে খাবার সেটা খেয়ে নেবেন। গ্লুকোজ গুলে খাওয়াটা কিন্তু ভালো জিনিস নয়, কেননা গ্লুকোজ শরীরে যত তাড়াতাড়ি ঢোকে তত তাড়াতাড়ি বেরিয়ে যায়। তাহলে আপনার যদি হাইপোগ্লাইসিমিয়া হয়ে থাকে, তাহলে গ্লুকোজ খেলে হয়তো 70 থেকে 200 মুহূর্তের মধ্যে হবে, আবার 200 থেকে 70 হয়ে যেতে সময় নেবে না। সেই জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়া ভালো। আমি বলি হাতের কাছে যদি মিষ্টি বা কেক বা চকোলেট থাকে, খেয়ে নিলেই ভালো হয়। নিজের পক্ষে এক গাল ভাতও খেয়ে নিলে চলবে, কিংবা একটা রুটি তরকারিও খেয়ে নিলে চলবে। আমার বয়স 38, আমার বুকের উপরের দিকে ব্যথা করে, তবে রাত্রিরে একটু বেশি হয়, এটা কি হার্টের সমস্যা? অবশ্যই। আপনি যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, তাকে গিয়ে দেখান, তিনি ঠিক করবেন এটা হার্টের সমস্যা কিনা, এবং সেটা আপনি অবশ্যই নেগলেক্ট করবেন না। ডাক্তারবাবুকে দেখান মানে যে পাড়ার ডাক্তারবাবুকে আপনারা দেখান বা যার ওপর ভরসা করেন তাকেই গিয়ে দেখান,
বড় ডাক্তার দেখাতে হবে বলে বসে থাকার কোনো যৌক্তিকতা নেই। আমার রক্তে প্লেটলেট কাউন্ট ডব্লিউবিসি লোয়ার লেভেলে আছে, নর্মাল লেভেলে আছে, কোভিড ভ্যাকসিন নিতে পারবো? প্লেটলেট কাউন্ট কম থাকলে ভ্যাকসিনে ব্লিড করার চান্স আছে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় মানে দেখুন ভ্যাকসিনটা নিতে হবে, যেভাবেই আপনি থাকুন না কেন ভ্যাকসিন নিতে হবে, কেননা ভ্যাকসিন না নিলে আপনি পুরোপুরি এক্সপোজ থাকছেন ডিজিজে। প্লেটলেট কাউন্ট যদি কম থাকে আপনি লোকাল হাসপাতালে কথা বলুন, দেখা যায় যদি 60,000 কি 70,000-এর ওপর থাকে তাহলেই নেওয়া যায়। খুব বেশি অসুবিধে হলে একটা ব্লাড বিটিসিটি আর পিটি করে দেখে নেওয়া যেতে পারে। তবে কোনোটাতেই খুব বিরাট বড় সমস্যা ভ্যাকসিন নিয়ে হবে না, শুধু একটু ব্লিডিং হতে পারে, ব্লিডিং হলে হাতে একটু ব্যথা হবে, সেটা দুদিনের মধ্যে কমে যাবে। সেটা ভ্যাকসিন না নিয়ে যদি আপনি কোথাও পড়ে যান বা কোথাও ঠুকে যান বা কোথাও আঘাত পান তাহলেও তো সেই রিস্কটা থেকে যাচ্ছে। সেটা পুরো দোষটাকে ভ্যাকসিনের উপর চড়িয়ে না দিয়ে ভ্যাকসিন নিলে আমি ভালো থাকবো এই জিনিসটার দিকে বেশি নজর দেওয়া বোধহয় জরুরি। আমার ছেলে 5 বছরের জন্য কি আমার ছেলে 5 বছর, ওর জন্য কি সাবধানতা অবলম্বন করব? যারা বাইরে থেকে যাতায়াত করছে তারা যেন হাত মুখ না ধুয়ে বাড়িতে না ঢোকে, আর বাইরের জামা কাপড় চেষ্টা করবেন যে ধুয়ে কেচে নিতে। দেখুন আমাদের বাড়িতেও বাচ্চা ছেলেরা আছে, আমরাও সারাদিন এই কাজ করছি, ফিরে গিয়ে বাড়িতে যাচ্ছি, চেষ্টা করছি হাত পা মুখ ধুয়ে নিতে, স্নান করে নিতে, তারপরে বাড়ির লোকজনের সঙ্গে গল্প করতে। এছাড়া তো কোনো উপায় নেই, মানে যখন আছেন তখন সমস্যা যখন আছে তখন তার সমাধানের চেষ্টা করে যেতেই হবে। কোভিড রোগীর সঙ্গে দেখাশোনা হচ্ছে, সঙ্গে সংস্পর্শে এসেছি কিন্তু আমার কোনো সিমটম নেই, কিন্তু একটা টেনশন আছে, আমি কিছু মেডিসিন নিতে পারি? 7 দিন হলো। আমার মনে হয় কোভিড রোগীর সংস্পর্শে তো আমরা তো প্রতিদিনই আসছি। মেডিসিন যদি নিতে চান তাহলে ওই যে ওষুধগুলো এখন পাওয়া যাচ্ছে, ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্কের কম্বিনেশনওয়ালা ট্যাবলেট, সেগুলো আপনি খেতে পারেন 1 মাস ধরে। আর সবথেকে বড় কথা, হাত ভালো করে ধোবেন, যখন বাইরে থেকে বেরিয়ে আসবেন সাবান দিয়ে হাত ধোবেন, পাও ধোবেন। আমরা কিন্তু চটি পরে ঘোরাফেরা করি, পা ধোয়াটা একটু বেশি ইম্পর্টেন্ট। এবং যেটা বারবার বলছি সেটা হচ্ছে যে মাস্ক ব্যবহার করুন যখন বাড়ির বাইরে থাকবেন। কোভিড রোগীর সামনাসামনি বসে যদি মাস্ক পরে থাকেন তাহলেও 15 মিনিটের বেশি যদি আপনার কন্ট্যাক্ট না হয় তাহলে সেটাকে সংস্পর্শে আসা বলে না। মহামারীর মধ্যে দিয়ে আমাদের থাকতে হবে, আমাদেরকে জয় করতে হবে, তবে সারা ভয় পেয়ে গেলে আমরা হয়তো জয় করে উঠতে পারবো না। সেই জন্য মনটাকে শক্ত করুন। আপনি যেটা করেছেন কারুর ভালোর জন্য করেছেন, এবং সেই সৎসাহসটা নিয়ে আমরা এগিয়ে চলতে পারি। না, যতদূর এখনো পর্যন্ত বলা আছে সেটা হচ্ছে ফার্স্ট ডোজ ভ্যাকসিনের পরে যদি কারোর কোভিড হয়ে গিয়ে থাকে তাহলে সেটা ধরে নেওয়া হয় তার সেকেন্ড শট হয়ে গেল। আপনি লোকাল হাসপাতালে যোগাযোগ করুন, তারা বাকি আপনাদের সঙ্গে কথা বলবে। সোমা চক্রবর্তী জিজ্ঞেস করেছিলেন ফার্স্ট ডোজের পরে কোভিড হয়েছে কি করব। কেন হলো ভেবে লাভ নেই, আপনার বড় কিছু হয়নি, সেই জন্যই আপনি ভ্যাকসিনটা পেয়েছিলেন। 37, সুগার, ফাস্টিং এত, ট্রাইগ্লিসারাইড 1800, প্লিজ সাজেস্ট এ ফুড। সমর দাস, আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা অত্যন্ত বেশি, আপনি অবশ্যই কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। তার কারণ এত বেশি ট্রাইগ্লিসারাইডের মাত্রাতে সুগারে যত না বেশি অসুবিধা হয় তাতে প্যাঙ্ক্রিয়াসের ওপর চাপ পড়ে এবং প্যাঙ্ক্রিয়াটাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। অতএব আপনি অবশ্যই যোগাযোগ করুন। তারপরে খাবার দাবারের মধ্যে কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন করুন যাতে আপনার সুগারটা কমতে থাকে। আর ভাজাভুজি খাওয়ার মধ্যে কিছু হবে না, তবে আপনাকে ওষুধ খেতে হবে। 1800 ট্রাইগ্লিসারাইড শুধু খাবার দাবার দিয়ে হয় না, আপনি ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন যত শীঘ্র সম্ভব।
লিভেপেসি আর কেমিন সিজোড্রোন খায়। দেখুন, ভ্যাকসিন নিলে ক্ষতি হবে বারবার আপনারা জিজ্ঞেস করছেন, ব্যাপারটা তা নয়, কিন্তু ভ্যাকসিন না নিলে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য ভ্যাকসিনটা নিতে হবে, কেননা এটাই একমাত্র এখনও পর্যন্ত অ্যাকসেপ্টেড মোডালিটি অফ ট্রিটমেন্ট পাওয়া গেছে। মোডালিটি অফ ট্রিটমেন্ট বলবো না, মোডালিটি অফ কমব্যাট, এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার একমাত্র সায়েন্টিফিক অস্ত্র পাওয়া গেছে। ফলে এটা নিতেই হবে। যে ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খান, তার সঙ্গে যোগাযোগ করুন এবং কিভাবে নিতে হবে তিনি আপনাকে বলবেন। আমার বয়স 41, অকেশনাল ড্রিঙ্কার, কোনো মাসে প্রতি শনিবার। পাচ্ছি না, উঠছে না, অনেকক্ষণ ধরে কথা বললাম, আমার টাইম বোধহয় ফুরিয়ে গেছে। এনিওয়ে, পরের বার আরেকবার যখন সুযোগ পাবো আবার আমরা কথা বলবো, আপনাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি সম্ভব হয় এই অ্যাপের মাধ্যমে। ধন্যবাদ।